তানিশা তখন ক্যাম্পাসে প্রবেশ করে। তার শরীর খারাপ থাকায় সে আজকে আসবে না বলে ভেবেছিল, কিন্তু ক্যাম্পাসে আশিকের আক্রমণের খবর শুনতে পেরে সে ছুটে আসে। নিজের চোখে আশিক ও তার লোকবলকে টুকরো টুকরো অবস্থায় মাটিতে কাতরাতে দেখে তানিশা যেমন খুশি হয় তেমনি অবাক হয়। তানিশার সামনে তাকিয়ে দেখে আবছা ধোয়ার মধ্যে দাঁড়িয়ে থাকা সেই কালো ছায়া, ব্ল্যাক ড্রাগন। সে চোখে চোখ রাখে তানিশার সাথে। সেই চোখ তানিশার বড্ড চেনা। সবুজ বনের এই চোখ জয়ে তানিশাকে সেবার উদ্ধার করেছিল। দুপাশে নীরবতা জমে যায়, কিন্তু সেই নীরবতা বিদ্যুৎ চমকের মতো উজ্জ্বল হয়ে ওঠে যখন ব্ল্যাক ড্রাগন ছুটে আসে তানিশার দিকে। তানিশা এক মুহূর্তের জন্য ভয় পেল, পর মুহূর্তে ব্ল্যাক ড্রাগন ওকে জড়িয়ে ধরে ঘুরিয়ে ফেলে আর হাতের চাইনিজ কোয়ালটা তানিশার পেছনে থাকা এক গুন্ডার বুক বরাবর চালিয়ে দেয়। এবার কাছ থেকে তানিশা ও ব্ল্যাক ড্রাগনের চোখাচোখি হয়। এই শরীরের গন্ধ, চোখ জোড়া সবই তানিশার চেনা। ব্ল্যাক ড্রাগন তানিশাকে ছেড়ে ব্যথায় কাঁপতে থাকা আশিকের কাছে যায়। হাঁটু গিয়ে বসে ব্ল্যাক ড্রাগন নিচু গলায় বলে, আমি তোকে প্রাণে মারব না। মৃত্যুর থেকেও ভয়ঙ্কর কিছু যদি হয়ে থাকে সেটা হলাম আমি। যতদিন এই পৃথিবীর বুকে বেঁচে থাকবি ততদিন আমার কথা মনে করে আফসোস করবি। কেন আমার সামনে পড়লি তুই? ব্ল্যাক ড্রাগন একবার ফিরে তানিশার দিকে তাকে পর মুহূর্তে একটি চলন্ত বাইকে লাফ দিয়ে চলে যায়। এদিকে আশিক আদমরা অবস্থায় পড়ে আছে। তানিশা তখনও ব্ল্যাক ড্রাগনের গমন পথের দিকে তাকিয়ে আছে। প্রিন্সিপাল স্যারের ডাকে তার ঘোর কাটে। স্যার, আপনি ঠিক আছেন? আমি ঠিক আছি তানিশা, তুমি সঠিক ছিলে। এই ক্যাম্পাসের তোমরা সবাই আমার ছেলে মেয়ের সমান। তোমাদের রক্ষা করা আমার কর্তব্য। তানিশা হাসি মুখে বলে, আজ আপনি যা করে দেখিয়েছেন তা এই পরিস্থিতিতে কেউ করবার সাহস পেত না। আমরা সবাই আপনার উপর গর্ব করি স্যার। তানিশার চেহারায় হাসি থাকলেও হাসির পেছনে রয়েছে একরাশ চিন্তা ও বিষণ্ণতা। কারণ সে জানে আশিকের এই পরাজয় মানে গোল্ডেন ড্রাগনের পরাজয়। আর গোল্ডেন ড্রাগন তার পরাজয় এত সহজে মেনে নিবে না। সেবার পুরো শহর জালি ছারখার করে দেবে। নিউজ চ্যানেলে ব্ল্যাক ড্রাগন ফিরে এসেছে। শহরের শত্রুদের মাঝে আতঙ্ক। পুলিশ প্রধান থেকে শুরু করে সরকার সবাই অ্যালার্ট মোডে। একদিকে গোল্ডেন ড্রাগন আর একদিকে ব্ল্যাক ড্রাগনের আবির্ভাব, সব মিলে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে জনগণের মাঝে। সবার মুখে একটি কথা, ব্ল্যাক ড্রাগন ইজ ব্যাক। অথচ একদিন আগে গোল্ডেন ড্রাগনের কথা সবার মুখে ছিল। আশিকের বাবা আশরাফ খান দৌড়ে হাসপাতালে ঢুকলো। তার চোখে মুখে অস্থিরতা। ঢাকা মেডিকেল কলেজের ইনটেনসিভ কেয়ার ইউনিটে শুয়ে আছে আশিক। ডান হাতে কাটা জায়গায় ব্যান্ডেজ মোড়ানো, মুখে অক্সিজেন মাস্ক। আশরাফ খান আশিকের এই অবস্থা দেখে কানে ভেঙে পড়ল। তুহিন ও রোদেলা পাশে দাঁড়িয়েছিল। রোদেলা তুহিনকে ধাক্কা দিয়ে ইশারা করে কিছু একটা বলার জন্য। তুহিন আমতা আমতা করে বলল, স্যার, ডাক্তারেরা জানিয়েছেন আশিক ভাইয়ের মস্তিষ্ক প্রচণ্ড ধাক্কা লেগেছে, আর তার ডান হাত এমনভাবে আলাদা হয়েছে যে শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে গেছে। ফলে তিনি এখন কোমায় চলে গেছেন। কখন সুস্থ হবেন সিকিউরিটি দিতে পারছে না কেউ। আশরাফ খান গর্জে ওঠে, কারা করলো এটা? তোদের বলে রেখেছিলাম আমার ছেলেকে সাবধানে রাখবি, কিন্তু তোরা থাকতে এসব কিভাবে হলো? তুহিন ও রোদেলা ভয় পেয়ে দু কদম পিছনে চলে গেল। স্যার, ও হোপ ব্ল্যাক ড্রাগন, ওই লোকটা সব করেছে। ব্ল্যাক ড্রাগন? ওকে আমি নিজের হাতে মারবো। আমার ছেলে যখন সুস্থ হয়ে উঠবে তখন সে যেন তার সকল শত্রুর কাটামুন্ডু তার সামনে দেখতে পায়। রোদেলা তুহিনের কানে ফিস ফিস করে কিছু বলল। তুহিন মিথ্যা বিষণ্ণতার ভঙ্গিতে বলল, স্যার, আপনি যদি আসলে আশিক ভাইয়ের সকল শত্রুদের ধ্বংস করতে চান তাহলে আপনাকে আগে তানিশা ম্যামের একটা ব্যবস্থা করতে হবে। আশরাফ খান ভুরু কুঁচকে, তানিশা? ও আবার কে? আশিক ভাই তানিশা ম্যামকে ভালোবাসে, কিন্তু তানিশা ম্যাম আশিক ভাইকে অনেক খারাপভাবে অপমান করেছে, তার ভালোবাসা প্রত্যাখ্যান করেছে। আর গতকাল আশিক ভাইকে যখন ব্ল্যাক ড্রাগন আহত করেছিল তখন সবার সামনে তানিশা ম্যামকে সেই ব্ল্যাক ড্রাগন জড়িয়ে ধরে। আমাদের মনে হয় ব্ল্যাক ড্রাগনকে তানিশা ম্যাম চেনেন। রোদেলা যোগ দিল, ওই তানিশার জন্য আশিক ভাই ক্যাম্পাসে বারবার আসতো। উনি কাল না আসলে আজ আমাদের মাঝে সুস্থ অবস্থায় থাকতেন। তানিশার জন্য আশিক ভাই কোমায় চলে গেলেন স্যার। আশরাফ খান চোখ শুরু করলো। হাতের মুঠি শক্ত হয়ে গেল। তাহলে এর জবাব আমি দেব। তানিশাকে কোথায় পাবো আমি? আরেকদিকে শুভ ও তানিশা পার্কের একটি বেঞ্চে বসে আছে। সকালে যা হয়েছে ক্যাম্পাসে, তারপর ভার্সিটির আগামী 1 মাসের জন্য বন্ধ ঘোষণা করেছে সরকার।
আজ সকালে কি থেকে যে কি হয়ে গেল কিছুই বুঝলাম না। আমি বুঝলাম না কোথা থেকে সেই মানুষরূপী তুফান আসলো আর এসে সব লণ্ডভণ্ড করে চলে গেল। তানিশা সরু চোখে শুভর দিকে তাকালো। কিন্তু তোমাকে তো আজকে ক্যাম্পাসে দেখিনি আমি আসার পর। দেখবেন কিভাবে? আপনি এসেছেন শেষ মুহূর্তে, আর সবাই যখন পালিয়ে যেতে ব্যস্ত তখন আমিও সুযোগ বুঝে পালিয়ে যাই। এই, তোকে না বলেছি আমাকে তুমি করে বলবি? তুমিও তো আমাকে এক সময় তুমি আর এক সময় তুই করে ডাকো। তানিশা হেসে দেয়। আরে বোকা, এটা তো ভালোবাসার ডাক। শুভর মুখ হঠাৎ গম্ভীর হয়ে গেল। কি ভাবছিস তুই? আমি ভাবছি আশিক এসেই সবার আগে কোনো এক লেডি মাফিয়াকে খুঁজছিল ক্যাম্পাসে। তুমি কি জানো কে হতে পারে সেই লেডি মাফিয়া? তানিশা হকচকিয়ে উঠল। না তো, আমি কিভাবে জানবো লেডি মাফিয়া হ্যাকার কুইন সম্পর্কে? আমার না আজকে অনেক জরুরি কাজ আছে একটা, আমি আজ বরং যাই, আগামীকাল দেখা হবে। কথাগুলো বলে তানিশা তাড়াহুড়ো করে কোথাও একটা চলে গেল। শুভ অবাক দৃষ্টিতে তানিশার দিকে তাকিয়ে রইল। তানিশা তো কখনো এরকম ব্যবহার করেনি, তাহলে আজ কেন লেডি মাফিয়ার কথা উঠতেই সে চলে গেল? আমি তো শুধু লেডি মাফিয়ার নাম উচ্চারণ করেছি, কিন্তু তার নাম যে লেডি মাফিয়া হ্যাকার কুইন সেটা তানিশা কিভাবে জানলো? শুভ গভীর চিন্তায় ডুবে গেল। দেশের নামকরা বিজনেস টাইকুন শাহরিয়ার আহমেদ কোম্পানির বিল্ডিং এর সামনে একটি রোলস রয়েল এসে থামলো। গাড়ি থেকে গোল্ডেন ড্রাগন নামলো। তার পেছন পেছন আশরাফ খান সহ তার বডিগার্ডসরা অস্ত্র হাতে নামলো। গোল্ডেন ড্রাগন কোম্পানির ভেতর ঢুকলো। সিকিউরিটি তাকে থামাতে চাইলে তাকে গার্ডদের এত অস্ত্র শস্ত্র দেখে ভয় চুপসে যায় তারা। গোল্ডেন ড্রাগন সোজা শাহরিয়ার আহমেদের কেবিনে ঢুকে তার সামনে বসে পড়ে। শাহরিয়ার আহমেদ রাগান্বিত গলায় জিজ্ঞাসা করে, কে আপনি? আর আমার পারমিশন ছাড়া আমার কেবিনে কিভাবে ঢুকেছে? গোল্ডেন ড্রাগন সিগারেট ফুঁকতে ফুঁকতে উত্তর দিল, আমার অনেকগুলো নাম রয়েছে। কেউ আমাকে আজরাইল বলে, তো কেউ আমাকে মৃত্যু দেবতা বলে। কারোর জন্য আমি মৃত্যুর সওদাগর, আবার কারোর জন্য আমি শয়তান। সবাই আমাকে গোল্ডেন ড্রাগনের নামে চেনে। গোল্ডেন ড্রাগন নামটা শোনা মাত্রই শাহরিয়ার আহমেদ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। তার চেহারায় রাগের পরিবর্তে ভয়ের সাপ স্পষ্ট। আপনি কি চান আমার থেকে? আর এখানে কেন এসেছেন? আমি আপনার কোম্পানি চাই মিস্টার শাহরিয়ার। মানে খুবই সিম্পল। এদেশের উন্নতির পেছনে আপনার কোম্পানির বিশাল ভূমিকা রয়েছে। আপনার কোম্পানির প্রোডাক্টের কারণে বিদেশি কোম্পানিরা তাদের প্রোডাক্ট এই দেশে চড়া দামে সেল দিতে পারছে না, আর তাই আমি চাই শুধু এই দেশের ধ্বংস। এর জন্য বিদেশি কোম্পানিরা আমাকে মিলিয়ন মিলিয়ন ডলার পে করেছে। সুতরাং আমি আপনার কোম্পানিটি কিনে নিব এখন এই মুহূর্তে। আপনি কি মনে করেছেন আপনি কিনতে চেয়েছেন আর আমি আমার কোম্পানি নাচতে নাচতে আপনাকে দিয়ে দিব? আর আমি এই দেশের কোনো ক্ষতিই হতে দিব না। আমি এখনই পুলিশকে কল দিব। পুলিশে কল দিবেন? দিতে পারেন, তবে তার আগে আপনি আমার সাথে একটু বাইরে আসুন, আপনাকে কিছু দেখাবো। কি দেখাবেন আমাকে? মিস্টার শাহরিয়ার, আপনি বড্ড প্রশ্ন করেন। চলেন আপনাকে কিছু জিনিস দেখাই আমি। শাহরিয়ার আহমেদ গোল্ডেন ড্রাগনের সাথে কেবিন থেকে বের হয়ে দেখে তার স্টাফদের বন্দুকের নলে রাখা হয়েছে আর তাদের লিড দিচ্ছে আশরাফ খান। শাহরিয়ার উঠে চিৎকার দিয়ে ওঠে, আশরাফ, ভালোই ভালোই বলছি, আমার লোকদের ছেড়ে দে। এই দেশের ক্ষতি করতে নামিস না, এই দেশ তোরও। আশরাফ খান তার ছেলের হাসি দিয়ে বলে, এই দেশ আমাকে কিচ্ছু দেয়নি শাহরিয়ার, উল্টো এই দেশ আমার ছেলেকে আমার থেকে কেড়ে নিয়েছে। আমি এত কথা বলতেও শুনতে আসিনি মিস্টার শাহরিয়ার। আমাকে আপনার কোম্পানিটি দিয়ে দিন, নয়তো আপনার সামনে আপনার প্রতিটি স্টাফকে মেরে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেব। তারপর সেই লাশের ভিড়ে আপনার এক্স ওয়াইফ আর আপনার ছেলেকেও পাওয়া যাবে। শাহরিয়ার আহমেদ ঘামতে শুরু করলেন। কি করবেন কিছুই বুঝে উঠতে পারলেন না। শাহরিয়ার আহমেদকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে গোল্ডেন ড্রাগন আশরাফকে ইশারা করলো। আশরাফের অর্ডার পাওয়া মাত্রই তার লোকেরা স্টাফদের বন্দুকের নল দিয়ে আঘাত করে। সবে ব্যথায় কুকড়ে উঠে ফ্লোরে লুটিয়ে যায়। শাহরিয়ার আহমেদ চিৎকার দিয়ে ওঠে, কিন্তু তার কপালেও আঘাত পড়ে। তিনি হাঁটু গেড়ে বসে পড়েন, হাত জোর করে বলেন, দয়া করে আমার পরিবার ও আমার স্টাফদের কিছু করো না। আপনারা যা করতে বলবেন আমি তাই করব। ম্যাচিওর ম্যান আশরাফ। জি বস। আশরাফ খান কাগজ নিয়ে আসে। শাহরিয়ার আহমেদ কাগজে সই করে দেয়। আজকের পর থেকে এই কোম্পানি আশরাফ তোর হলো। তুই পাওয়ারফুল হলি,
মানে আমাদের গ্যাং আরো শক্তিশালী হলো। চিন্তা করবেন না স্যার, আমি আপনার দেওয়া দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করব। এদিকে গোল্ডেন ড্রাগন শুভর বাবার ব্যবসার উপর হানা দিয়েছে, তার বাবাকে নির্যাতন করেছে, সেটা সিসিটিভি ফুটেজ কোনো এক স্টাফ লিক করে দেয়। মুহূর্তের মধ্যেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। ভিডিওটি দেখে শুভর রাগের সীমা ছড়িয়ে যায়। শুভ দাঁড়িয়ে থাকতে আয়নার সামনে নিজেকে দেখে মুখে একটা মিলান হাসি। এই হাসির পেছনে রয়েছে হাজারো রহস্য, যা ভেদ করা কারোর পক্ষে সম্ভব নয়। শহরের অলিতে গলিতে গুঞ্জন চলছে সে ফিরে এসেছে। সে যার নাম শুনে মাফিয়া জগৎ কেঁপে ওঠে, যার আগমনে খুশিতে অন্ধকার রাস্তায় তার পুরনো চেনা বন্ধুরা জড়ো হয়েছে, যার একসময় মাফিয়া ও ব্ল্যাক মার্কেটের সঙ্গে যুক্ত ছিল, এখন ছদ্মবেশে সাধন পেশে রয়েছে। তারা সবাই এক হয়েছে। এমন সময় ল্যাম্পপোস্টের আলোতে একটি কালো অবৈ দেখা যায়। কালো অবৈটিকে সবাই চিনতে পেরে হাঁটু গেয়ে কুর্নিশ করে। একজন বলে, ভাই, আপনারই অপেক্ষায় ছিলাম আমরা এত বছর। আজ আপনি এসেছেন শুনে আর নিজেদের কন্ট্রোল করতে পারিনি। আপনি একবার শুধু বলেন, আমরা আপনার জন্য জীবন দিয়ে দিতে রাজি। অন্ধকার থেকে অবৈটি জবাব দেয়, আমার জন্য তোদের জীবন দিতে হবে না, তবে হ্যাঁ, কিছু মানুষের জীবন নিতে হবে। এই পুরো দেশ থেকে মাফিয়াদের মশার মতো পিষে ফেলতে হবে। বাংলাদেশে মাফিয়া গ্যাংস্টার বলতে শুধু ব্ল্যাক ড্রাগনকেই চিনবে সবাই। আপনি যা বলবেন তা মাথা পেতে মেনে নেব ভাই। তাহলে চল, অ্যাকশন শুরু হয়ে যাক। পরের দিন একদম সকালবেলা শুভর সাথে দেখা করতে বের হয়েছিল তানিশা। হঠাৎ দুটি ভ্যান আসে, চোখে কালো কাপড়, মুখে মাস্ক। চিৎকার করার আগেই অবচেতন একজন রুমাল চেপে ধরে তার মুখে। ক্লোরোফর্ম যুক্ত রুমালে তানিশা অবচেতন হয়ে যায়। তানিশাকে বন্দি করে রাখা হয় একটি গুদাম ঘরে। গুদাম ঘরটি জঙ্গলের একেবারেই মাঝখানে। ঢাকা শহরের শেষ প্রান্ত বিশালাকার একটি জঙ্গলে এনে রাখা হয়েছে তানিশাকে। তানিশার জ্ঞান ফিরে সে নিজেকে হাত পা মুখ বাঁধা অবস্থায় আবিষ্কার করে। তানিশার জ্ঞান ফেরার খবর শুনে দরজা খুলে একজন এগিয়ে আসে। তানিশা লোকটিকে চিনতে পারল না। লোকটি তানিশার মুখ থেকে কাপড় সরালো। কে আপনি? আর আমাকে এভাবে বেঁধে রেখেছেন কেন? লোকটি ক্রোধান্বিত গলায় বলে, আমি আশিকের বাবা আশরফ খান। তুমি আশিককে প্রত্যাখ্যান করেছিলে, আর সেই কারণেই আমার ছেলে আজ কোমায় পড়ে আছে। কি সব আবুল তাবুল বলছেন? আপনার ছেলে হলো একজন গুন্ডা, তাকে কোন বিবেকে আমি ভালোবাসতে যাব? আর সে এখন তার পাপের শাস্তি ভুগতেছে। চুপ! আমার ছেলেকে আমি বলেছিলাম পুরো পৃথিবী ওর পায়ের সামনে এনে রাখবো। সেটা হয়তো পারিনি, কিন্তু তোকে আমার ছেলের বউ বানিয়েই দম ফেলবো আমি। আমার ছেলে যতদিন না সুস্থ হবে ততদিন তুই এখানেই বদলি থাকবি। তানিশার চোখে আগুন নিয়ে চেয়ে থাকে। তুই হয়তো এখনো জানিস না তুই কাকে স্পর্শ করেছিস। ইতিমধ্যে ব্ল্যাক ড্রাগনের আবির্ভাব ঘটেছে শহরে। সে আবারও আসবে, আর আসলে তোর অবস্থা তোর ছেলের মতোই হবে। আশরাফ খান তানিশার গালে থাপ্পড় বসিয়ে দিল। তোর হিরো তোকে বাঁচাতে আসলে সে নিজেই আমার হাতে মরবে। আমি হলাম আশরাফ খান, যার নাম শুনে শয়তানরাও থরথর করে কাঁপে, কারণ আমার মাথায় খোদ শয়তানের রাজা গোল্ডেন ড্রাগনের হাত রয়েছে। আশরাফ খান কথাগুলো বলে চলে যেতে চাইল। এমন সময় তানিশা ডাকে। আশরাফ খান পেছনে ফিরে তাকায়। পেছনে ফিরে সে আকাশ থেকে পড়ার মতো অবস্থা, কারণ তানিশার হাত পা সব খোলা, আর তার হাতে নেমে এসেছে দুটি মিনি পিস্তল। আশরাফ খানের চেহারায় চিন্তার ভাঁজ পড়ে গেল। এ কি, তোমার হাতে বন্দুক কিভাবে এলো? তানিশার ঠোঁটের কোণে বাঁকা হাসি। আমাকে বাঁচাতে কোনো হিরোর প্রয়োজন নেই আশরাফ খান, কারণ আমি নিজেই যে শয়তানের শিকারী। তুই হয়তো জানিস না তোর ছেলেকে মারার পেছনে আর তোর গডফাদার গোল্ডেন ড্রাগনের এই দেশে আসার পেছনে আমারই ভূমিকা রয়েছে। সব আমারই প্ল্যান। আশরাফ খানের চোখ কপালে উঠে গেল। সে কিছু বুঝে উঠতে পারছে না। এর মানে কি? মানে হলো আমি সেই লেডি মাফিয়া হ্যাকার কুইন, যাকে ধরতে তোর ছেলে অর্ধমৃত হয়েছে, আর এবার তোকেও তোর ছেলের কাছে পাঠাবো আমি। আশরাফের ইশারাতে গোটা 10 বডিগার্ড বন্দুক নিয়ে ঢুকে, কিন্তু তানিশা খুব দক্ষতার সাথে সবাইকে শান্তির ঘুম পাড়িয়ে দেয় হাতের বন্দুক জোড়া দিয়ে। তানিশা সবাইকে বাতাসের গতিতে মেরে ফেল। ঘুরে তাকিয়ে দেখে আশরাফ নেই। সে আরও লোক নিয়ে আসবে। এতজনের পক্ষে তার একা লড়াই করা সম্ভব না।
তানিশা দ্রুত গোডাউন ছেড়ে জঙ্গলের আরো ভেতরে দৌড়ানো শুরু করলো। এদিকে আশরাফ খান গোটা শয়েক কিলা নিয়ে তানিশার পিছু নিল। তানিশা জঙ্গলের একটি গাছের পেছনে লুকালো। আশরাফ খানের লোকবল হাতে টর্চ আর বন্দুক নিয়ে তাকে খুঁজে বেড়াচ্ছে। তানিশা যে জায়গায় লুকিয়েছে তারা সেদিকেই আসছে। তানিশা সুযোগ বুঝে একজনের দিকে এগিয়ে আসতে দেখে তার হাতে ধারালো চাপাতি ওর গলে চালিয়ে দিল। নিঃশব্দে একজনকে মেরে তানিশা আবার দৌড়ানো শুরু করলো। তানিশাকে একজন দেখে ফায়ার করে। ফায়ার মিস হলেও সবে ওর পেছনে ছুট শুরু করে। তানিশা পাল্টা গুলি করে। একসময় ওর পিস্তলে বুলেট শেষ হয়ে যায়। তানিশা দৌড়াতে দৌড়াতে গাছের শেকড়ের সাথে পা পেঁচিয়ে মাটিতে পড়ে যায়। মাথায় আঘাত পায় আর পা মুচকিয়ে যায়। তানিশা ঠিকমতো দাঁড়াতে পারছে না। আশরাফ খানের লোকেরা তানিশাকে চারিদিক থেকে ঘিরে ফেলে। আশরাফ খান তানিশার দিকে এগিয়ে যায়। অনেক দৌড় করিয়েছিস মাফিয়া কুইন, এবার আমার পালা। তোকে মাঠ জঙ্গলে আমি আর আমার ছেলেরা কুকুরের মতন ছিঁড়ে খাবো, কিন্তু তোকে রক্ষা করার মতন কেউ আসবে না। আশরাফ খানের অট্টহাসি পুরো জঙ্গল জুড়ে শোনা গেল। আশরাফ খান হাত বাড়িয়ে দিল তানিশার বুক বরাবর। তানিশার হাজারো সন্ত্রাসীর মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা থাকা সত্ত্বেও সে ভয় জমে গেল। নিজের সর্বনাশের কথা ভেবে চোখ বন্ধ করে ফেল। আশরাফ খানের হাত তানিশার বুক টাচ করবে এমন সময় আশরাফ খানের হাতের লেজার লাইট পড়ল। আশরাফ খান থেমে গেল। সে সহ তার সকল লোকের উপর শত শত লেজার লাইট পড়েছে। সবাই এক মুহূর্তের জন্য জমে গেল। এই অন্ধকার নির্জন গভীর জঙ্গলে কোথা থেকে শত্রুরা তাদের টার্গেট করছে এটা বুঝতে পারা অসম্ভব। তানিশা চোখ খুলে দেখল আশরাফ খান সহ সবাই শত শত স্নাইপারের টার্গেটে রয়েছে, কিন্তু আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না। এমন সময় বিদ্যুৎ চমকালো আর সাথে সাথে জঙ্গলের বিশালাকার বট গাছের উপরে গিয়ে একটি বাজ পড়ল। বাজ পড়ার শব্দে তাদের কান এক মুহূর্তের জন্য জিমিয়ে গেল। গাছে আগুন ধরে গেছে। সেই আলোতে জ্বলন্ত গাছের সামনে গোল্ডেন গ্যাংয়ের সদস্যরা তাদের আজরাইলকে দেখতে পেল। তানিশা ওদের দৃষ্টি অনুসরণ করে তাকালো। কালো হুডি ও মাস্ক পর একজন দাঁড়িয়ে আছে। তার হুডি ও মাস্কে ড্রাগনের প্রতিচ্ছবি বলে দিচ্ছে যে ছেলেটা সাধারণ কেউ নয়, বরং প্রশাসন এবং মাফিয়াদের ঘুম কেড়ে নেওয়া সেই ব্ল্যাক ড্রাগন। ব্ল্যাক ড্রাগনকে দেখা মাত্রই সবার আত্মা কেঁপে উঠল, কারণ সে চাইলে এই মুহূর্তে কাউকে স্পর্শ না করে সবার শরীর ঝাড়ঝাড় বানিয়ে দিতে পারে। ব্ল্যাক ড্রাগন সামনে এগিয়ে আসে। ব্ল্যাক ড্রাগন, তুই আমার ছেলেকে কোমায় পাঠিয়েছিলি। আমি তোকে ছাড়বো না। তোকে আর এই লেডি মাফিয়া কুইনকে আমি এক্ষুনি জবাই করব। ব্ল্যাক ড্রাগন তানিশার দিকে তাকায়। তানিশা ব্ল্যাক ড্রাগনের চোখ জোড়া চিনতে পারে। এই চোখ জোড়া তানিশার অনেক চেনা। শুভ আশরাফ খানের দিকে তাকিয়ে বলে, তোরা জানিসও না, তোরা জেনে শুনে তোদের মৃত্যুকে ডেকে এনেছিস এখানে। আজ এই জঙ্গলে তোদের প্রত্যেকটাকে পুঁতে রাখবো। শয়তানের রাজা আসলেও তোদের বাঁচাতে পারবে না। তাই নাকি? তাহলে দেখা যাক। আশরাফ খানের ইশায় সবে ব্ল্যাক ড্রাগনের দিকে বন্দুক তাক করে। সাথে সাথে চারিদিক থেকে স্নাইপারের বুলেট এসে সবার হাতের আঙ্গুল ছিন্নভিন্ন করে দেয়। থাম তোরা। গুলি বর্ষণ থেমে যায়। ওরা আমার শিকার, ওদের আমি মারবো। কারণ এবার ব্যাপারটা বড্ড পার্সোনাল। পার্সোনাল মানে? ব্ল্যাক ড্রাগন ধীরে ধীরে নিজের হুডি আর মাস্ক খুলে ফেলে। ব্ল্যাক ড্রাগনের ছদ্মবেশে শুভকে দেখতে পেয়ে তানিশা কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। তানিশা যাকে এতদিন অসহায় নিষ্পাপ ভেবে ভালোবেসে এসেছিল, সেই কিনা এই মাফিয়া ওয়ার্ল্ড কন্ট্রোল করে। তানিশার চোখ বড় বড় হয়ে গিয়েছে। আশরাফ খানের কানে কানে একজন এসে ফিসফিসে শুভর পরিচয় দিল। আশরাফ খান হাততালি দিয়ে বলল, বাহ, তার মানে এতদিন তোরা প্রেমিক প্রেমিকা মিলে আমাদের সবাইকে নাকানি চুবানি খাওয়াইছি, আর তোদের জন্য আজ আমার ছেলে নাজেহাল অবস্থা। তোর বাবাকে তো নাস্তানাবুদ করে ছেড়েছি, কিন্তু তোদের এই জ্বলন্ত গাছের সাথে পুড়িয়ে দেব, এই শয়তানের কসম। শুভ একটি বাঁকা হাসি দিয়ে বলল, আয় দেখি কে কাকে মারে। শুভ এগিয়ে যায়। শুভকে আশপাশ দিয়ে গোটা বিশেক গুন্ডা হাতে চাপাতি নিয়ে ঘিরে ফেলে। শুভ শুধু একটা বোকা হাসি দেয়, তারপর ঝাঁপিয়ে পড়ে ওদের উপর। একজনের বুকে ঘুষি দিয়ে তার চাপাতি কেড়ে নিয়ে আরেকজনের বুকে বসিয়ে দেয়। তারপর ওর চাপাতি কেড়ে নিয়ে আরেকজনের বুকে, আবার আরেকজনের পিঠে। এভাবে চোখের পলকে সবাইকে কুপিয়ে মারল কুখ্যাত সন্ত্রাসী ব্ল্যাক ড্রাগন। তানিশার চোখ শুধু বড় বড় করে দেখেই গেল। এখন সে শতভাগ নিশ্চিত যে শুভই ব্ল্যাক ড্রাগন, কারণ সে ছাড়া শূন্য হাতে এতজন মানুষের মোকাবেলা করার সাহস এই দুনিয়ায় কারো নেই। শুভ এবার নিজের কোমর থেকে তার প্রিয় অস্ত্র বের করলো।
চাইনিজ কুড়াল। সে হাতে চাইনিজ কুড়াল নিয়ে সবার উপর হিংস্র বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল। কাউকে রেহাই দিল না। সবার হাতে উন্নত থেকে উন্নত অস্ত্র থাকা সত্ত্বেও কেউ শুভকে একটু আঘাত দিতে পারল না। এদিকে শুভর প্রত্যেকটি আঘাতে কারোর হাত শরীর থেকে আলাদা হচ্ছে, তো কারোর পা, আবার কারোর মাথা। কয়েক মিনিটের মধ্যে নীরব জঙ্গলটি অস্থির হয়ে উঠল। রক্তের বন্যা বইয়ে গেল জঙ্গলে। আজ জঙ্গলের গাছপালাও নিশাচর প্রাণীগুলোর শতাব্দীর হিংস্র ঘটনার সাক্ষী হলো। আশরাফ খানের আত্মা শুকিয়ে গিয়েছে এত রক্ত দেখে। তার কোনো লোকই আর জীবিত নেই। সবার ছিন্ন ভিন্ন লাশ এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। শুভ একজনের বুকের ভেতরে কোড়াল ঢুকিয়ে তার টেনে মাথা থেকে বের করলো, আর সাথে সাথেই দু টুকরো হয়ে গেল সে। তুই মানুষ নাকি জানোয়ার? এভাবে কেউ কাউকে মারে? শুভ আশরাফ খানের দিকে তাকায়। আশরাফ খান শুভর চোখ জোড়া দেখে জমে গেল। তার সবুজ বর্ণের চোখ লাল হয়ে গিয়েছে। শুভর চেহারায় রক্তের প্রলেপ। তার পুরো শরীর জুড়ে শুধু রক্ত আর রক্ত। শুভকে দেখতে এখন রক্ত পিপাসু দানবের মতো লাগছে। খোদ শয়তান শুভকে দেখে ভয় পাবে। শুভ তার ঠোঁটের কোণে থাকা রক্ত চেটে আশরাফ খানের দিকে এগোলো। আশরাফ খান মাটি থেকে বন্দুক উঠিয়ে তানিশার মাথায় তাক করলো। আর এক পা আগালে তোর জানেমানের খুলি উড়িয়ে দিব। অস্ত্র ফেল, স্যালেন্ডার কর আমার কাছে। এটাই লাস্ট অপারেশন তোর কাছে। শুভ ঘাড় বাঁকা করে একটি বাঁকা হাসি দেয়। শুভর এই ভয়ঙ্কর নিঃশব্দ হাসি শুনে যে কেউ প্যান্ট ভিজিয়ে ফেলবে। শুভ তার অস্ত্র ফেলে দিয়ে হাত জোড়া মোট করে পেছনে নিল। আশরাফ খান বিজয়ের হাসি দিল, কিন্তু এই হাসি বেশিক্ষণ স্থায়ী রইল না। শুভ হাতের মুঠ থেকে এক এক করে আঙ্গুল খুলতে লাগলো। তার এক এক আঙ্গুল খোলার সাথে সাথে একটি একটি করে বুলেট আশরাফ খানের হাতে ও পায়ে এসে লাগলো। আশরাফ খান মাটিতে লুটিয়ে পড়ল। সে ব্যথায় কাতরাতে থাকে। শুভ ধীরে ধীরে এগিয়ে যায় ওর কাছে, হাঁটু গেয়ে বসে ওকে ওঠায়। প্লিজ আমাকে ছেড়ে দাও। আমি আর কখনো তোমাদের রাস্তায় আসবো না। তোমার বাবার কোম্পানিও তোমাকে ফেরত দিয়ে দিব। শুভ হেসে বলে, যা আমার তা আমি কারোর থেকে দয়া দাক্ষিণ্য হিসেবে নেই না, বরং কেড়ে নেই। আর তোর জানও এখন থেকে আমার। আমাকে দিয়ে দে তোর জান, আশরাফ। শুভ একটি চা পাতি দিয়ে আস্তে আস্তে আশরাফ খানের গলায় চালিয়ে দেয়। আস্তে আস্তে গলায় আঘাতের ফলে আরো কষ্টদায়ক মৃত্যু পায় সে। আশরাফকে ছেড়ে দিয়ে শুভ উঠে দাঁড়ায়। তারপর তানিশার দিকে তাকায়। তানিশাও শুভর দিকে তাকিয়ে আছে। দুজনের মাঝেই নীরবতা। কারোর কাছে কিছু বলা নেই, কারণ দুজনেই মাফিয়া জগতের নিয়ম সম্পর্কে অবগত। শুভ প্রথম মুখ খুলল। তুমি চাইলে আমার সাথে আসতে পারো। তানিশা ছুটে শুভকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। এবার কি কিছু ভয়ানক হতে চলেছে? কারণ মাফিয়া জগতের হিংস্র বাঘ বাঘিনী এক হয়েছে। এবার কি গোল্ডেন ড্রাগনের ভয়াবহ ধ্বংস অনিবার্য? কি হতে চলেছে জানতে চাইলে গল্পে থাকেন ভয়ঙ্কর কিছু দেখার জন্য। তানিয়াকে উদ্ধার করার পর শুভর গোপন কক্ষে শুভ তানিশা পায়ে ব্যান্ডেজ করে দিচ্ছে। প্রায় অনেকটুকু কেটে গিয়েছে। শুভ চুপচাপ, তানিশার চোখে জল, মুখে ধীর ছায়া হাসি। তুমি তাহলে ব্ল্যাক ড্রাগন? সেই রাতে তুমিও আমাকে রক্ষা করেছিলে, তাই না? প্রতিবার কি তুমি বিপদকে ডাকো নাকি? বিপদ আর তুমি একই মুদ্রার এপিট ওপিট। তানিশা হাসে। আমাদের জীবন তো বিপদে জর্জরিত। প্রতিটা মুহূর্তে আমরা মৃত্যুর সাথে পাঞ্জা খেলি। প্রশাসন যা করতে পারে না তা আমরা করি, দেশকে সুরক্ষিত রাখি। তাই বিপদ থেকে পালালে তো আমাদের চলবে না শুভ। তানিশার পা ব্যান্ডেজ করা শেষ। কিন্তু আর না, এবার যা করার আমি করব। গোল্ডেন ড্রাগনকে আমি মারব। তুমি এসব থেকে দূরে থাকবে। তানিশা ভুরু কুঁচকায়। মানে কি? মানে হলো আমি তোমাকে আর বিপদের মধ্যে রাখতে চাই না। তুমি এটা ভুলে যেও না যে গোল্ডেন ড্রাগন এই দেশে এসেছে শুধুমাত্র আমার লাইফ কাস্টের জন্য। আর যে মিশন আমরা আলাদাভাবে শুরু করেছি সেটা আমরা একত্রে শেষ করব। আর তাছাড়া তুমি আমাকে নিয়ে কেন এত ভয় পাচ্ছ শুনি? আমি কে হই তোমার? হুম। তানিশার চোখ সরু হয়ে যায়। সে শুভ থেকে তার কাঙ্ক্ষিত উত্তরের আশা করছে, কিন্তু শুভ চুপ করে আছে। তানিশা আবার বলে, যখনই আমার ওপর বিপদের কালো মেঘ ছেয়ে আসে তুমি কেন ছাতা হয়ে এসে আমাকে রক্ষা করো? নিজের জীবন বাজি রেখে সব বিপদ থেকে আমাকে কেন বাঁচাও তুমি? শুভ কিছু না বলে তানিশাকে কাছে টেনে তানিশার ঠোঁট জোড়ায় নিজের ঠোঁট ডুবিয়ে দেয়।
তানিশা বাধা দেয় না। সে পাগলের মতো শুভর পাগলামিতে সায় দেয়। তাদের মধ্যে যুদ্ধ পরবর্তী অভিমান দূর হয়ে সেখানে অবস্থান নিয়েছে এক টুকরো ভালোবাসার পরশমণি। কিছুক্ষণ পর বিছানায় বুকের উপর হয়ে শুয়ে আছে একজন আরেকজনের উপর। তানিশা শুভর বুকের উপর শুয়ে আছে। আমি জানি না এই যুদ্ধে কার আগে কে শেষ হবে, আমরা না ওরা, কিন্তু আমি চাই শেষ সময়টাতে আমার মৃত্যু তোমার বুকেই ঘটুক। তোমার কিছুই হবে না। তোমার গায়ে ফুলের আঘাত লাগলেও আমি এই শহরে রক্তের আগুন বয়ে দিব। আমাকে কখন এত ভালোবেসে ফেললে তুমি? শুভর অন্যদিকে তাকিয়ে উত্তর দেয়। জানি না। তানিশা হাসে। বাপ্পা, ব্ল্যাক ড্রাগন দেখি লজ্জাও পায়। এখন ঘুমাও, কাল সকালে অনেক কাজ আছে আমাদের। সব সময় কি এরকম গম্ভীর ভাব নিয়ে থাকাটা দরকার বেশি? শুভ উত্তর দেয় না। তানিশা শুভর বুকেই ঘুমিয়ে পড়ে। ঘন্টা খানেক পর মাঝরাতে দুজনেই ঘুমোচ্ছে। হঠাৎ শুভর চোখ খুলে যায়। আস্তে করে তানিশাকে সরিয়ে সে উঠে পড়ে। জামাকাপড় পরে প্রয়োজনীয় জিনিস নিয়ে সে দরজার কাছে চলে যায়। চলে যাওয়ার আগে তানিশার দিকে তাকায়। ঘুমন্ত অবস্থায় তানিশাকে নিষ্পাপ লাগে। এমন নিষ্পাপ মেয়ের কোনো ক্ষতি হতে দিতে চায় না শুভ। আমাকে ক্ষমা করে দিও তানিশা। আমি চাই না এই জীবন মরণ খেলায় তোমার কোনো ক্ষতি হোক। তুমি আমার এই যুদ্ধে বিজয়ী হওয়ার মূল শক্তি, তাই তোমার কিছু হতে দিব না আমি। শুভ তানিশাকে একা রেখে বেরিয়ে যায়। বাইরে আগে থেকে শুভর জন্য একটি গাড়ি অপেক্ষা করছিল। শুভর গাড়ি চলতে থাকে। চলতে চলতে গভীর জঙ্গলে আবারও হারিয়ে যায়। যেভাবে ব্ল্যাক ড্রাগন অন্ধকার ভেদ করে এসেছিল ঠিক সেভাবেই অন্ধকারে মিলিয়ে যায়। হাসপাতালের আইসিইউর বেডে শুয়ে আছে শাহরিয়ার আহমেদ। তার চারপাশে ডাক্তাররা ঘুরপাক খাচ্ছে। বড্ড তারা তাদের দেশের নাম্বার 1 বিজনেস টাইকুনকে না বাঁচালে তো তাদেরই রেপুটেশন নষ্ট হবে। আইসিইউর বাহিরে বসে কান্না করছে নাদিয়া তাসনিম। হঠাৎ তিনি দেখেন আশপাশ কালো স্যুট পরা গার্ডে ভরে গেছে। কিছু বুঝে ওঠার আগেই তিনি দেখতে পান হাসপাতালে করিডর দিয়ে শুভ হেঁটে আসছে। তাকে দেখতে আজ পুরাই আলাদা লাগছে। পরনে সাদা শার্ট, কালো স্যুট, বোতাম খোলা, হাতে রোলেক্স ওয়াচ। চারপাশে গাটরা তাকে রাজার মতো সম্মান দেখাচ্ছে। শুভ তার মায়ের সামনে এসে দাঁড়ায়। তার মায়ের চোখে মুখে এতক্ষণ বিষণ্ণতার ছাপ থাকলেও এখন সেখানে আশ্চর্যের ছাপ রয়েছে। শুভ বাবা, তুমি? শুভ কিছু বলল না। তখনই ডাক্তার বাহিরে আসলো। ডাক্তার শুভর উদ্দেশ্যে প্রশ্ন করলো, আপনি শাহরিয়ার আহমেদের কি হন? আমি? শুভ এক মুহূর্তের জন্য থেমে উত্তর দিল, উনি আমার পিতা আর আমি ওনার ছেলে। শুভর উত্তর শুনে ওর মায়ের মুখে হাসি রেখা ফুটল। আপনি শুনে খুশি হবেন যে উনি আপাতত আউট অফ ডেঞ্জার আছেন। ওনার ব্যবসায় ক্ষতি হওয়ায় উনি হার্ট অ্যাটাক করেছিলেন, কিন্তু এখন উনি সুস্থ আছেন। আমরা ওনাকে কেবিনে শিফট করছি। আপনি চাইলে একটু পরে ওনাকে দেখে আসতে পারেন। ঠিক আছে ডক্টর। ডাক্তার নিজ কাজে চলে যায়। শুভ, তোমার বাবা শুনে অনেক খুশি হবেন যে তুমি ওনাকে তোমার পিতা বলে সম্বোধন করেছো। শুভ আগের মতো গম্ভীর ভাষায় বলল, আপনি এখানে কি করছেন? বাবা, আমার আর তোমার বাবার মাঝে সম্পর্ক না থাকলেও আমরা দুজন দুজনকে কখনো মন থেকে ঘৃণা করিনি। এই জন্য হয়তো আমরা দুজনের কেউ এখনো নতুন করে সংসার পাতেনি। আর তোমার বাবা তো আমার বিজনেস পার্টনার। আজ ব্যবসা হারানো চেয়ে আমি ভয় ছিলাম যেন তোমার বাবাকে না হারিয়ে ফেলি। আজ তোমার বাবাকে হাসপাতালের বেডে দেখে নিজেকে বড্ড ছোট মনে হচ্ছে। আমি চাইলেই ওনার কাছে যেতে পারবো না। কিন্তু শুভ, তোমার শরীরে তো আমাদের রক্ত বইছে। তুমি দয়া করে আমাদের অস্বীকার করো না। তাহলে এই শেষ বয়সেও আমরা অসহায় পিতামাতা কোথায় যাব? শুভ কিছু না বলে কোর্ট থেকে বিজনেসের দলিল বের করে মায়ের হাতে দিয়ে কেবিনের দিকে এগিয়ে যায়। শুভর মা অবিশ্বাসের দৃষ্টিতে বিজনেস ডকুমেন্টের দিকে তাকিয়ে আছে। শুভ তার বাবার কেবিনের দরজায় দাঁড়িয়ে আছে। কাছের জানালার ওপর থেকে বাবার অসহায় মুখটা দেখে বুকটা কেঁপে ওঠে। এই প্রথম, অথচ এই পাথর মনটাই তার বাবা মেয়ের জন্য কোনো মাই থাকার কথা ছিল না। শুভর মা খুশিতে চোখে জল ফেলছেন। শুভ কেবিনের ভেতর ঢুকে শুভর বাবা চোখ বন্ধ করে শুয়ে আছেন। শুভ গিয়ে ওনার পাশে বসে ওনার হাত ধরে। শাহরিয়ার আহমেদ চোখ মেলে তাকায়। বাবা। শুভর মুখে বাবা ডাক শুনে শাহরিয়ার আহমেদের হৃদয় ব্যাকুল হয়ে উঠল। তিনি ক্লান্ত গলায় বলেন, আজ আমার মতো খুশি এই দুনিয়ার আর কেউ নেই জানিস। আজ হয়তো আমার এত বড় রাজত্ব নেই, কিন্তু আমি অনেক ভাগ্যবান যে
আমার ছেলে এত বছর পর আমাকে বাবা বলে সম্বোধন করেছে। শাহরিয়ার আহমেদের গাল বেয়ে পানি পড়ল। আমি থাকতে কেউ তোমাদের চোখ থেকে এক বিন্দু পানিও আর বের করতে পারবে না। আর তোমার কোম্পানি তোমারই আছে বাবা, কেউ তোমার কষ্টে করা ব্যবসায় আঙুলও দিতে পারবে না। তুই এসব থেকে দূরে থাক বাবা, ওরা অনেক ভয়ঙ্কর মানুষ, ওদের বিরুদ্ধে গেলে তোর ক্ষতি করে ফেলতে পারে। শুভ হাসে। তোমার কোনো চিন্তা করতে হবে না বাবা, আমার যা করার আমি করে ফেলেছি, আর ভবিষ্যতে যা যা করা দরকার তাই তাই করব। দরকার হলে পুরো শহর পুড়িয়ে ছাড়খাড় করে দেব, তাও কাউকে ছাড়ব না। শাহরিয়ার আহমেদ তার ছেলের চোখে ভয়ঙ্কর আগুনের তাপ দেখতে পেলেন। নিজের ছেলেকে চিনতে অসুবিধা হচ্ছে তার। নিজের ছেলের মাঝে হিংস্রতার সকল লক্ষণ তিনি পাচ্ছেন। শুভ বেরিয়ে যায় কেবিন থেকে, তার ডান হাত রকির কাছে যায়। রকি এতদিন শুভকে গোল্ডেন ড্রাগন গ্যাংয়ের সকল খবর দিয়ে এসেছে। রকি, তোকে আমার একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? শুধু আদেশ দিন বস। গোল্ডেন ড্রাগনের সাথে যোগাযোগ কর, আগামীকাল আমি বসতে চাই তার সাথে। রকির চোখ বড় বড় হয়ে গেল। বস, আপনি ভেবে বলছেন তো? এই শুভ যা বলে ভেবেচিন্তেই বলে। আমি আর লুকোচুরি চাচ্ছি না। গোল্ডেন ড্রাগন হয় আমার কথা মেনে শান্তি চুক্তি করবে, নয়তো এই শহর আবারও ব্ল্যাক ড্রাগনের নৃশংসতায় দেখবে। যে হুকুম ব্ল্যাক ড্রাগন। পরের দিন শহরে পরিত্যক্ত একটি ধ্বংসপ্রাপ্ত রাজবাড়ির ভেতর ব্ল্যাক ড্রাগন ও গোল্ডেন ড্রাগন প্রথমবারের মতো সামনাসামনি বসেছে। দুই পক্ষরই 4 জন লোক করে উপস্থিত হয়েছে। আমি কখনো ভাবিনি 25 থেকে 26 বছরের কোনো যুবক এই মাফিয়া সাম্রাজ্য কাঁপাচ্ছে। বয়স দিয়ে রাজত্ব পরিচালনা হয় না গোল্ডেন ড্রাগন, রাজত্ব পরিচালনা হয় মেধা ও দক্ষতা দিয়ে, যা তোর মধ্যে নেই। গোল্ডেন ড্রাগন হেসে বলে, আমার মাঝে কি আছে আর কি নেই সেটা নিয়ে না হয় পরেও আলোচনা করা যাবে। আমার পুরো সাম্রাজ্যের 12টা বাজিয়ে আমার সামনে বুক খুলিয়ে কথা বলছিস, এত সাহস কোথায় পাস তুই? সাহস হাটে বাজারে পাওয়ার জিনিস না, এটা ভেতর থেকে আসে। আর আমি আজ তোর সাথে কোনো রকমের যুদ্ধ করতে আসিনি, আমি তোর সাথে শান্তি চুক্তি করতে এসেছি। গোল্ডেন ড্রাগন শব্দ করে হাসে। শুভ বলতে থাকে, আমি চাই না এই শহর কিংবা দেশে তুই কোনো রকমের সন্ত্রাসী কার্যক্রম চালাস। আজ এই মুহূর্ত থেকে তুই সবকিছু বন্ধ করে এই দেশ ছেড়ে চলে যাবি, নয়তো তোর লাশ টুকরো টুকরো করে রাস্তার কুকুরদের খাওয়াবো। গোল্ডেন ড্রাগন ঠান্ডা গলেই বলল, তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি, আমাকে মারার হুমকি দিয়ে শান্তির কথা শোনাচ্ছিস? এক সময় রক্তে রক্তে মিশে শহর রক্তের মরুভূমি হয়ে যাবে, তাই বলছি শেষ করে সব, চল শান্তি চুক্তি করি। গোল্ডেন ড্রাগন হাসতে হাসতে বলল, তুই আশিক আর তার বাবাকে মেরে শহরের কানেকশন বন্ধ করে দিয়েছিস, তোর বাবার ব্যবসাও রক্ষা করলি আমার লোকদের মেরে, আর এখন তুই শান্তি চাস? না, আজ এই দেশে রক্তের গঙ্গা বইবে, আর শুরুটা তোর রক্ত দিয়ে হবে। গোল্ডেন ড্রাগনের ইশারাতে আশেপাশে ওর লোক দিয়ে ভরে যায়। সবার হাতে উঠে আসে অস্ত্র। ওরা নিয়ম মানেনি এই বৈঠকে। শুভ একবার এদিক সেদিক তাকায় আর হাসে। রকি বিস্মিত গলেই বলে, বস, আমরা মাত্র 5 জন আর ওরা গোটা 50। কি করব এবার আমরা? শুভর মুখে এখনো তার ছেলের হাসি। গোল্ডেন ড্রাগন, এতক্ষণ তোর সামনে যে বসে কথা বলছিল সে ছিল শুভ, শাহরিয়ার আহমেদের ছেলে। কিন্তু এখন যে তোকে আর তোর লোকেদের নরকের স্বাদ উপভোগ করাবে সে হলো মাফিয়া জগৎকে পায়ের কাছে রাখা দ্য গ্রেট ব্ল্যাক ড্রাগন। কথাটা বলে শুভ বিদ্যুৎ গতিতে লাফিয়ে গোল্ডেন ড্রাগনের বুকে লাথি মারে। গোল্ডেন ড্রাগন চেয়ারসহ ছিটকে গিয়ে পড়ে। গোল্ডেন ড্রাগনের লোকেরা শুভর দিকে বন্দুক তাক করে। এখনো শুভর ঠোঁটের কোণে হাসি রেখা। শুভ আঙ্গুল দিয়ে 3 বার চুটকি বাজানোর সাথে সাথে চারিদিক থেকে গুলি ছুটে এলো। সব লোকেদের শরীর ছিদ্র করে বুলেটগুলো চলে গেল। গোল্ডেন ড্রাগন আর শুভ লোকেরা অবাক চোখে চেয়ে রইল। গোল্ডেন ড্রাগনের সব লোক মিনিটের মধ্যেই মাটিতে পড়ে গেল নিষ্প্রাণ দেহ হিসাবে। গোল্ডেন ড্রাগন চিৎকার করে উঠল, প্ল্যান কি শুধু তুই বানাতে পারিস? আরে তুই যে স্কুলে এসব শিখেছিস সেই স্কুলের প্রিন্সিপাল আমার কাছে এসে কোর্স করতো, কুত্তার বাচ্চা। বলে শুভ খালি হাতে ঝাঁপিয়ে পড়ল গোল্ডেন ড্রাগনের উপর। গোল্ডেন ড্রাগনের হাতে 2টো রিভলভার উঠে এলো, একটি বুলেটও শুভর গায়ে লাগল না। শুভ বিদ্যুতের গতিতে এগোতে এগোতে গোল্ডেন ড্রাগনের বুকে ঘুষি মারল।
গোল্ডেন ড্রাগনের হাত থেকে পিস্তল পড়ে গেল। সে মাটিতে বসে পড়ল। তুই যে যুদ্ধ শুরু করেছিলি সেই যুদ্ধ শেষ করতে আমার 2 মিনিটও লাগেনি। এবার তোকে শেষ করে এই যুদ্ধকে আমি চিরতরেই শেষ করব। শুভ তার কোমর থেকে তার প্রিয় চাইনিজ কোরাল বের করে গোল্ডেন ড্রাগনের দিকে এগিয়ে যায়। গোল্ডেন ড্রাগন নির্বাক তাকিয়ে আছে। আচমকা শুভ এক এক করে গুলির শব্দ শুনতে পেল। পেছনে তাকাতে শুভর বুকে গিয়ে একটি বুলেট লাগলো। শুভ কয়েক কদম পেছনে গিয়ে হাঁটুতে ভর দিয়ে বসলো। সামনে যা দেখলো সে তা কখনো প্রত্যাশা করেনি। রকি এক এক করে তার সাথে 3 জনকে গুলি করে শুভর সাথে বিশ্বাসঘাতকতা করছে। গোল্ডেন ড্রাগন হাসলো। তুই এতক্ষণ যেটাকে যুদ্ধ যুদ্ধ বলে চিল্লাচ্ছিলি সেটা আমার জন্য নিত্যদিনের খেলা, আর প্রতিবার এই খেলাতে আমিই বিজয়ী হই। শুভর চোখে মুখে এখন বিস্ময়ের ছায়া। তুই রকি, কিন্তু কেন? রকি নরম ঠান্ডা গলায় উত্তর দিল। ব্ল্যাক ড্রাগনের রাজত্ব শেষ। এখন থেকে গোল্ডেন ড্রাগন আমাকে ওয়াদা করেছে তুই মরলেই এই ঢাকা শহর হবে আমার। রকি, মেরে ফেল জানোয়ারটাকে। রকি ধীরে ধীরে বন্দুক শুভর দিকে তাক করে। শুভর আহত মন তাকে আর সায় দিচ্ছে না। এটাই তার পরিণতি ভেবে নিয়েছে শুভ। এমন সময় আচমকা একটি ধারালো ব্লেড চক্রকারে ঘুরতে ঘুরতে রকির বন্দুক ধরা হাতটাই চোখের পলকে কেটে ফেল। রকি আত্মচিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। গোল্ডেন ড্রাগনের চেহারায় পুনরায় আতঙ্কের ছাপ। আশপাশ ধোঁয়ায় ভরে গেল। ধোঁয়া থেকে বের হয়ে এলো কালো মাস্ক পরা এক রমণী। বলতে বাকি নেই, লেডি মাফিয়া কুইন তার কিংকে বাঁচাতে এসে পড়েছে। গোল্ডেন ড্রাগন চিৎকার দিয়ে হাতে বন্দুক তুলে নেয়, কিন্তু তার আগে লেডি মাফিয়া কুইন ওরফে তানিশা আরও একটি বিলেট ছুঁড়ে মারে। গোল্ডেন ড্রাগনের হালকা সরে যাওয়াতে বিলেটটা গিয়ে পিস্তলে লাগে। পিস্তলটা হাত থেকে পড়ে যায়। তানিশা শুভর কাছে গিয়ে ওর গালে হাত রাখে। শুভ ক্লান্ত দৃষ্টিতে তানিশার দিকে তাকায়। তুমি এখানে? তানিশা হেসে বলে, তুমি কি ভেবেছো আমি আমার রাজাকে এভাবে একা যুদ্ধে ছেড়ে দিব? কখনোই না। গোল্ডেন ড্রাগন হাতে একটি মেশিন গান তুলে নিয়ে ধুলোয় মধ্যে এলোপাথারি গুলি ছোড়াছুড়ি করলো। পুরো জায়গাটা মুহূর্তের মধ্যে বিধ্বস্ত হয়ে গেল। ধুলোর প্রকোপ কমতে সেখানে কাউকে দেখা গেল না। গোল্ডেন ড্রাগন আশেপাশে তাকালো, কিন্তু লেডি মাফিয়া কুইন ও ব্ল্যাক ড্রাগনের কোনো অস্তিত্ব নেই। মাটিতে কয়েক ফোঁটা রক্তের দাগ প্রমাণ করে দিচ্ছে আহত ব্ল্যাক ড্রাগন আবারও ফিরে আসবে নতুন শক্তিতে। আর আহত শত্রুর চেয়ে ভয়ানক এই দুনিয়ায় আর কেউ নেই। ব্ল্যাক ড্রাগন এবার আর একা নয়, তার সাথে তার ভালোবাসা আছে। এবার যখন তারা আসবে, গোল্ডেন ড্রাগনের অস্তিত্ব এই পৃথিবী থেকে মুছে দিবে। নাকি গোল্ডেন ড্রাগন ব্ল্যাক ড্রাগন এবং মাফিয়া কুইনকে শেষ করবে? কি হবে? মধ্যরাতের আধারকে আলোকিত করে শহরের আনাচে কানাচে আগুন জ্বলছে। ব্ল্যাক ড্রাগনে লুকানো সম্ভাব্য সকল জায়গায় গোল্ডেন ড্রাগনের লোকেরা শুভকে খুঁজছে, কিন্তু শুভ বা ব্ল্যাক ড্রাগনের কোনো অস্তিত্বই সেখানে নেই। এটাই ব্ল্যাক ড্রাগনের বৈশিষ্ট্য। সে কোনো জায়গায় নিজের থাকার প্রমাণ রাখে না। রকি থেকে শুভর সকল আস্তানা সম্পর্কে জেনে গিয়েছে ব্ল্যাক ড্রাগন, আর সেই তথ্য অনুযায়ী সকল হাইডআউট আন্ডারগ্রাউন্ড ধ্বংস করে দেওয়া হয়েছে। গোল্ডেন ড্রাগনের এখন চিন্তা একটাই, ব্ল্যাক ড্রাগন আপাতত আহত, যত দ্রুত সম্ভব ওকে খুঁজে শেষ করে দেওয়া লাগবে, নয়তো একবার সে পুরোপুরি সুস্থ হলে তাকে আর থামানো যাবে না। তানিশা শুভকে নিতে সেফ হাউসে নিয়ে এসেছে। কেউ জানে না তানিশার সেফ হাউস কোথায়। রকি শুধু ব্ল্যাক ড্রাগনের সেফ হাউসের ঠিকানা জানতো, কিন্তু লেডি মাফিয়া কুইনের সেফ হাউসের ব্যাপারে কোনো কাকপক্ষীও জানে না। শহরের মাঝ বরাবর একটি পুরনো ভিক্টোরিয়ান ডিজাইনের বাড়ি, যার একপাশে গোপন আন্ডারগ্রাউন্ড কামরা। সেখানে বিছানায় রক্ত অবস্থায় পড়ে আছে। তানিশা তার জখম পরিষ্কার করে তাতে ব্যান্ডেজ করে দিচ্ছে। শুভ মাঝে মধ্যে ব্যথায় গুঙ্গিয়ে উঠছিল। তানিশার চোখে জল, গুলি বুক এফর ওপর করে গেছে, প্রচুর রক্ত বের হয়েছে। শুভর অবস্থা অনুযায়ী তাকে জলদি হাসপাতালে নেওয়া উচিত, কিন্তু গোল্ডেন ড্রাগনের লোকেরা ওকে পুরোপুরি শহরে কুকুরের মতো খুঁজছে। এখন সে একমাত্র এখানেই সেফ। শুভ, প্লিজ এখন কথা বলো না। তোমার কিছু হলে যে আমি মরে যাব। শুভ তার হাত ধরে রক্তাক্ত মাখা আঙ্গুলের মধ্যে শক্ত করে চেপে ধরে রাখে। শুভর জ্ঞান পুরোপুরিভাবে ফেরেনি। তানিশা তার পরিচিত এক ডাক্তারকে ফোন করে সেই অনুযায়ী তথ্য নিয়ে শুভর প্রাথমিক চিকিৎসা করেছে। শুভর ব্লাডিং আপাতত কমেছে। শুভ ঘুমাচ্ছে। তানিশা ওর মুখের দিকে তাকিয়ে আছে। তানিশা ভাবছে, শুভকে এখন কত নিষ্পাপ লাগছে। কে বলবে এই নিষ্পাপ ছেলেটা পুরো মাফিয়া জগৎ
রাজত্ব করে। রাত গভীর হয়, আকাশে বৃষ্টি থামে, বজ্রপাতের শব্দ। এক মুহূর্তের জন্য ওদের চারপাশে দুনিয়া থেমে যায়। শুধু চলে দুটো হৃদয়ে বেঁচে থাকার স্পন্দন, যন্ত্রণায় ছটফট করা শরীর আর প্রতিশোধের আগুনে পুড়তে থাকা দুটি আত্মা একে অন্যের ভালোবাসায় জড়িয়ে পড়ে। তানিশা শুভকে কাছে টেনে নেয়, ঠোঁটের উপর ঠোঁট। রক্ত আর বৃষ্টির গন্ধ মিলেমিশে এক অদ্ভুত উত্তাপ তৈরি করে। তানিশা শুভর কপালে চুমু দেয়। শুভ অর্ধচেতনা অবস্থায় বলে, এই শহরটাকে বাঁচাতে হবে। তানিশা মাথা নেড়ে সম্মতি দেয়। তুমি একবার সুস্থ হও, দুজন এক হয়ে দেশকে রক্ষা করব। আমি তোমার কিছু হতে দেব না, প্রতিজ্ঞা রইল। অন্যদিকে গোল্ডেন ড্রাগনের আস্থানে রকি বসে আছে, চোখে লোভ, মনে ভয়। তার ডান হাত নেই। তানিশা ওরফে লেডি মাফিয়া কুইন তার হাত কেটে ফেলেছে। প্রচুর রক্তপাত হলেও গোল্ডেন ড্রাগনের দক্ষ চিকিৎসকগণেরা তাকে দ্রুত সুস্থ করে দিয়েছে। সে এখন রাগে ফুঁসছে। গোল্ডেন ড্রাগনের চোখে মুখেও আগুনের ছাপ। তার হাতের নিচ থেকে শিকার ফসকে গিয়েছে। আজ শিওর শট ছিল। এক ঢিলে দুই পাখি মারার মতো সুযোগ ভবিষ্যতে আর পাবে কিনা সন্দেহ। রকি গোল্ডেন ড্রাগনের সামনে গিয়ে বলল, বস, ব্ল্যাক ড্রাগনের আস্তানা আমি জানলেও লেডি মাফিয়া কুইনের লোকেশন আমি জানি না। আমাকে আরও সময় দিন, আমি ঠিকই ওদের বের করব আর আমার কাটা হাতের প্রতিশোধ নেব। তোর উপর ভরসা আছে আমার রকি। ব্ল্যাক ড্রাগনকে খুঁজে বের করো। যত দ্রুত ওরা শেষ হবে তত দ্রুত আমরা আমাদের গোল্ডেন প্রজেক্ট শেষ করতে পারবো। ভুলে যাবে না, এই গোল্ডেন প্রজেক্টের জন্যই আমরা বাংলাদেশকে বেছে নিয়েছি। আর ব্ল্যাক ড্রাগন থাকতে এই দেশ কখনোই আমাদের হবে না। রকি মাথা নেড়ে বলে, আমি জানি বস, এই গোল্ডেন প্রজেক্ট যতটা না আপনার জন্য দরকারি ততটাই আমার জন্য। আমার মাথায় একটি প্ল্যান এসেছে বস। এই প্ল্যান মতো আগালে ব্ল্যাক ড্রাগন যখন ফিরে আসুক না কেন, আমাদের কাছে ওকে মাথা নত করতেই হবে। রকির শয়তানি বুদ্ধির উপর গোল্ডেন ড্রাগনের পুরো বিশ্বাস আছে। এমন কোনো নিকৃষ্ট বুদ্ধি নেই যা এই মাথা থেকে বের হয়নি। এক সপ্তাহ পর শুভ পুরোপুরিভাবে সুস্থ এখন। গত এক সপ্তাহ শুভ শান্তিতে বসতে পারেনি। প্রতিটা মিনিটে বিদ্রোহের আগুনে পড়েছে। তানিশা রুমে এসে দেখে শুভ কিছু খায়নি। এ কি, তুমি তো কিছুই খাওনি? আমার খিদে নেই। খিদে নেই বললেই কি চলবে? গত এক সপ্তাহ ধরে আমি সুস্থ হওয়ার অপেক্ষায় আছি। ব্ল্যাক ড্রাগনের সাথে পল্টি নেওয়ার কি শাস্তি হতে পারে তা রফিকে আমি দেখাবো। তুমি শান্ত হও আগে। এখন আমাদের মাথা হুটহাট করে গরম করলে হবে না। আগে আমাদের জানতে হবে গোল্ডেন ড্রাগনের আসল প্ল্যানটা কি। আমরা এটা জানি যে ভয়ানক কিছু একটা করার প্ল্যান করেছে গত 1 বছর ধরে, আর সেই প্ল্যানটাই এক্সিকিউট করতেই দেশে এসেছে। কিন্তু কি প্ল্যান করেছে তা জানি না আমরা। আমি চেয়েছিলাম ওদের প্ল্যান শুরু হওয়ার আগেই ওদের শেষ করে দিতে, কিন্তু আমি ব্যর্থ হলাম। আমার অজান্তে তারা নিশ্চয় তাদের কাজ শুরু করে দিয়েছে। করতে থাকুক না। ব্ল্যাক ড্রাগন আর লেডি মাফিয়া যখন আলাদা হয়ে কাজ করেছিল তখনই তারা কিছু করতে পারেনি। আর এবার তো আমরা এক হয়ে যুদ্ধ করব। দেখি কি করতে পারে ওরা। গোল্ডেন ড্রাগন বান্দরবনের গভীর জঙ্গলের এক গোপন ল্যাব বসিয়েছে। সেখানে বিরল ও দুর্লভ জাতের মাদকদ্রব্য উৎপন্ন হচ্ছে। তাদের এই প্রজেক্টের নামই গোল্ডেন প্রজেক্ট। কারণ পুরো দেশ বলে ভুল হবে। পুরো এশিয়ার মধ্যে শুধুমাত্র এই বাংলাদেশের বান্দরবনের এইটুকু অংশেই এই বিরল জাতের মাদকদ্রব্য উৎপাদন সম্ভব। বিগত 5 বছর ধরে বিদেশিরা এই এশিয়া চুষে বেড়াচ্ছে। চুষে অবশেষে বান্দরবনের ভূমিতে এমন কিছু উৎপাদন করেছে যার মাধ্যমে পুরো এশিয়ার সবচেয়ে দুর্বল মাদক উৎপাদন সম্ভব। আর এই পুরো কাজের জন্য বিদেশিরা গোল্ডেন ড্রাগনের শরণাপন্ন হয়েছে। দেশে বড় বড় নেতারা এই প্রজেক্ট ইনভেস্ট করেছে। এক রাতের গোপন মিটিংয়ে গোল্ডেন ড্রাগন বলে, আজ থেকে গোল্ডেন প্রজেক্ট শুরু। এই দেশে আমরা রাজ করব। ব্ল্যাক ড্রাগন নিখোঁজ, লেডি মাফিয়া নিখোঁজ। এখনই আমাদের সময়। পাশে বসা মাফিয়া লিডার হেসে ওঠে। বৃষ্টির রাতে তানিশা ল্যাপটপ খুলে কাজ করছে। চোখের নিচে কালি, ঘুম নেই। ক্লান্ত চোখ, তবুও সে হাল ছাড়ে না। গত 1 সপ্তাহ ধরে সে ঘুমায়নি। দিন রাত এক করে ডার্ক সাইড খুঁজে খুঁজে এক একটা ক্লু বের করেছে সে। একসময় সে খুশিতে উৎফুল্ল হয়ে শুভকে ডাকে। শুভ আসে। গোল্ডেন ড্রাগনের খোঁজ পাওয়া গিয়েছে। পাওয়া গেছে। বিগত কিছু মাস জুড়ে ডার্ক ওয়েবে বিভিন্ন আনাচে কানাচে অবৈধ কিছু লেনদেন ও কথাবার্তা চলছিল বাংলাদেশকে ঘিরে। কিন্তু তোমার ওপর আক্রমণ হওয়ার পরে সেটা আরও তীব্র হয়ে যায়।
আমি সবার অ্যাকাউন্ট হ্যাক করে জানতে পেরেছি সবাই বান্দরবনের আশেপাশে রেয়ার মাদকদ্রব্য কেনার জন্য টাকা পাঠাচ্ছে। আর এই কাজ গোল্ডেন ড্রাগন ছাড়া কারোর হবে না। আগামী শনিবার রাতে প্রাইভেট ট্রেনে করে সব মাদক ভারতে পাচার হবে, আর ভারত থেকে অন্যান্য দেশে আমি ওদের টাইম রুট সব হ্যাক করে নিয়েছি। শুভর ঠোঁটের কোণে কুরুর হাসি রেখা ফুটে ওঠে। গোল্ডেন ড্রাগন, সিট বেল্ট পরে নে, সুনামি আসছে। শনিবার মালবাহী ট্রেনে 3টি বগি ভর্তি শুধু মাদক। 4 বগি বিশিষ্ট এই প্রাইভেট মালবাহী ট্রেনের শেষ বগিতে রকি আগোটা 50 হাইলি ট্রেন্ড প্রাইভেট কমান্ডো রয়েছে। সবার হাতে সুপার মেশিন গান। গোল্ডেন ড্রাগন ওয়াকিটকির সাহায্যে রকির সাথে যোগাযোগ করছে। রকি, খুব সাবধানে থাকবি। এই একটি মাত্র ডিল আমাদের পুরো ভবিষ্যৎ পাল্টে দিতে পারে, তাই কোনো নড়চড় যেন না হয়। কোনো চিন্তা করবেন না বস, এই রকি থাকতে এই মালে কেউ হাত দেওয়ার সাহস পাবে না। কিন্তু রকি জানে না তার মাথায় উপরে মৃত্যু ঘুরপাক খাচ্ছে। ওদের ট্রেনকে ফলো করছে একটি মিনি প্লেন। প্লেনটি একেবারেই ট্রেনের ছাদ বরাবর আকাশে উঠছে। প্লেনের দরজা খুলে শুভ বেরিয়ে এসে ট্রেনের ছাদ লক্ষ্য করে লাফ দিল। আকাশে উঠতে উঠতে পিঠের প্যারাশুট খুলে ট্রেনের ছাদে ল্যান্ড করলো। ছাদে কিছু একটা শব্দ শুনতে পেল রকি। গিয়ে দেখতো ছাদে কি হচ্ছে। দুজন সোলজার বগি পেয়ে ট্রেনের ছাদে উঠল। রকি অপেক্ষা করছে ওদের ফেরার, কিন্তু 2 মিনিট চলে যাওয়ার পরও সেখানে ওদের ফেরার নামগন্ধ নেই। রকি মনে সন্দেহ জাগে। বি অ্যালার্ট গাইস। রকির কথা শেষ না হতেই ছাদে গুলির শব্দ শোনা গেল। যে দুজনকে রকি পাঠিয়েছিল সে দুজনকে সে ট্রেনের জানালা দিয়ে পড়ে যেতে দেখল। রকির আদেশ পাওয়া মাত্রই আরও 10 জন ছুটে গেল, কিন্তু তারা গিয়ে কাউকে পেল না। হঠাৎ ট্রেনের লাইট অন হওয়া শুরু করলো। ইলেকট্রিক মিটার চেক কর। কথা শেষ হওয়ার সাথে সাথে ট্রেন থেমে গেল। রকির মাথায় চিন্তা ঢুকে গেল। জলদি ড্রাইভারের বগিতে যা। 10 জন বগিতে চলে গেল। হঠাৎ রকি তার পেছনে বগি, অর্থাৎ যে বগিতে মাল রাখা আছে সেই বগি থেকে কিছু পোড়ার গন্ধ পেল। রকির মনে ভয় ঢুকে গেল। সে জলদি তার লোক নিয়ে সেই বগিতে গেল। গিয়ে দেখলো বগির সব মাল দাউ দাউ করে পড়ছে। মাদকের গন্ধে চারিদিক ভো ভো করছে। আগুনের এত তাপের কারণে কেউ কাছেও ঘেঁষতে পারছে না। চোখের সামনে নিজের এতদিনের স্বপ্নকে পুড়ে ছারখার হতে দেখে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না। জোরে জোরে চিৎকার করে উঠল। এটা তো চিৎকারের সবে শুরু হলো রকি, এখনো তো আরো অনেক কিছুই দেখার বাকি আছে। রকির চিৎকারকে ছাপিয়ে শুভর কথা ভেসে এলো। রকির সামনে তাকিয়ে দেখলো আগুনের ভেতর থেকে শুভ লাফিয়ে ওর সামনে এসে দাঁড়ালো। রকি ভয়ে 2 কদম পিছিয়ে চলে গেল। রকির লোকেরা শুভর দিকে বন্দুক তাক করলো। এ কি রকি, নিজের বসকে দেখে এভাবে ভয়ে পিছুলে চলবে? আমি বেঁচে আছি দেখে জড়িয়ে ধরবি না? তুই? আপনি থেকে তুই হয়ে গেলাম, এমন শিক্ষা দিয়েছি আমি তোকে। তোকে ছাড়বো না আমি। তুই আমার তীরে তীরে দাঁড় করা স্বপ্ন পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছিস। রকি ওর লোকেদের উদ্দেশ্যে বলল। খতম করে দে ওকে। রকি লোকেরা বন্দুক চালানোর আগে ট্রেন সজোরে কেঁপে উঠল। মাদক ভর্তি বাকি 2টো বগি বিস্ফোরণ হয়ে উড়ে গিয়েছে। শুভ আগে থেকেই ওগুলোতে বোম ফিট করে রেখেছিল। বিস্ফোরণের ফলে তাদের বগিটাও বিধ্বস্ত হয়ে যায়। সবাই ছিটকে গিয়ে ভেতরে বগিতে পড়ে। চারিদিকে ধুলোয় ভরে গিয়েছে। রকি কাশতে কাশতে আশেপাশে তাকায়, কিন্তু অন্ধকারে কিছুই দেখতে পায় না। রকির লোকেরা লেজার লাইট চালু করে শুভকে খুঁজতে শুরু করলো। জানোয়ারটাকে দেখা মাত্রই শেষ করে দিবি। হঠাৎ সবার সামনে শুভ চলে আসে। আবারও মুহূর্তের মধ্যেই ধুয়েই হারিয়ে যায়। সবাই এলোপাথারি গুলি করতে লাগে। শুভ একজনের পেছনে এসে তার চাইনিজ কুড়াল বের করে মুহূর্তের মধ্যেই মাথা ঘাট থেকে আলাদা করে ফেলে। ধুলোর প্রকোপ যত কমতে থাকে শুভ একে একে সবার হাত পা শরীর থেকে আলাদা করে ফেলে। শুভর মাঝে তার আগের হিংস্র জানোয়ার জেগে উঠেছে। ধুলোর প্রকোপ কমলে রকি তার চারপাশে রক্তের বন্যা বইয়ে যেতে দেখল। কারোর হাত নেই তো কারোর পা নেই। এতক্ষণ শুধু সে তার লোকেদের আর্তনাদ শুনেছে। এখন সে সাক্ষাৎ সবার পরিণাম দেখতে পেল। রকি বুঝতে পেরেছে ব্ল্যাক ড্রাগন তার আসল রূপে ফিরে এসেছে। সে দৌড়ে ট্রেন থেকে নেমে পালানোর চেষ্টা করলো, কিন্তু শুভ লাফিয়ে লাথি মারল ওর পিঠে। রকি মাটিতে পড়ে গেল। আমাকে ক্ষমা করে দেন বস, আমি টাকার লোভে অন্ধ হয়ে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছি। আমার ভুল হয়ে গিয়েছে। তুই এত বছর আমার সাথে থেকে আমাকে এতটুকু চিনলি না যে ব্ল্যাক ড্রাগনের সাথে বিশ্বাসঘাতকতা মানে
সরাসরি মৃত্যুকে আহ্বান করা। শুভ রকির পায়ে পা রেখে নিজের চাইনিজ কোরালটা শক্ত করে ধরে। কোরালে এখনো গোটা 40-এর মানুষের রক্ত লেগে আছে। শুভ রকিকে উদ্দেশ্য করে কোরাল চালাতেই রকি বলে ওঠে। আপনার বাবা মা গোল্ডেন ড্রাগনের জিম্মিতে। শুভর হাত থেমে যায়। রকি মুখে বিজয় হাসি। শুভ ভুরু কুঁচকে তাকায়। আমাকে যদি মেরে ফেলেন তাহলে ওদিকে গোল্ডেন ড্রাগন আপনার বাবা মাকে মেরে ফেলবে। শুভ চিন্তায় ডুবে যায়। শুভকে চিন্তায় ডুবে যেতে দেখে রকির মুখে বিজয়ের হাসি ফুটে ওঠে, কিন্তু রকির মুখের হাসি গায়েব হয়ে যায় যখন শুভর ঠোঁটের কোণে হাসি রেখা ফুটে ওঠে। ব্ল্যাক ফরেস্ট শুভর গোল্ডেন ড্রাগন বসে হুক্কা টানছে। তার শরীরে টান টান উত্তেজনা। রাগের শরীর কাঁপছে, চোখ রক্তিম বর্ণ ধারণ করেছে। তার এত বছরের পরিকল্পনা ব্ল্যাক ড্রাগন চোখের নিমিষেই শেষ করে ফেলেছে। এবার সেও ব্ল্যাক ড্রাগনকে শেষ করে দিয়েই দম ফেলবে। শুভ একা হেঁটে আসছে। দুই পাশ দিয়ে গোল্ডেন ড্রাগনের লোকেরা বন্দুক হাতে ওকে পাহারা দিয়ে আনছে। কিছুক্ষণ আগে গোল্ডেন ড্রাগন শুভকে কল দিয়ে ওর বাবা মায়ের পরিবর্তে রফিককে চায়, কারণ রফিক গোল্ডেন ড্রাগনের সব মাস্টার প্ল্যানের ক্রিয়েটর। ও না থাকলে গোল্ডেন ড্রাগনের ভবিষ্যৎ সকল প্ল্যান নষ্ট হয়ে যাবে। শুভ গোল্ডেন ড্রাগনে কয়েক ফুট দূরে এসে থামে। গোল্ডেন ড্রাগন গর্জে ওঠে। তুই একা কেন এসেছিস? রকি কোথায়? আগে বল, আমার মা বাবা কোথায়? ওভার স্মার্টনেস দেখাবি না। রকিকে ফেরত দে, নইলে তোর বাবা মায়ের কাটা মুন্ডু দেখতে পারবি। শুভ একটা হাসি দেয়। তোর রকি কে লাগবে তাই তো? এই নে তাহলে তোর রকি। কথাটা শেষ করে শুভ তার কোমরে ঝোলানো থাকা ব্যাগটা ছুঁড়ে মারে গোল্ডেন ড্রাগনের উদ্দেশ্যে। ব্যাগ থেকে উড়ন্ত অবস্থায় রকির মাথা গোল্ডেন ড্রাগনের পায়ের কাছে গিয়ে পড়ে। রকির চোখ উপড়ে ফেলা হয়েছে। এমন বিভৎস দৃশ্য দেখে গোল্ডেন ড্রাগন দু কদম পিছু হাঁটে। গোল্ডেন ড্রাগন হাঁটু গেয়ে কান্নে ভেঙে পড়ল। শুভ হালকা হেসে বলল, তুই কি ভেবেছিলি তোরা বাবা ছেলে আমার সাথে গেম খেলবি আর আমি জানবো না? আমি হলাম দ্য গ্রেট ব্ল্যাক ড্রাগন, যার কথায় প্রো মাফিয়া জগৎ উঠবস করে। আর তোরা নাকি আমাকে ব্ল্যাকমেল করিস? আরে আমি আগেই আমার বাবা মাকে সেফ জোনে পাঠিয়ে রেখেছি, যেখানে তোদের বাপ ছেলের নজর তো দূরে থাক, চিন্তাও আসবে না। আর রকি যে তোর ছেলে তা আমি আমার উপর অ্যাটাকের পরই জানতে পারি। আমি শুধু অপেক্ষায় ছিলাম একটা মোক্ষম সুযোগের। আজই সেই সুযোগ। গোল্ডেন ড্রাগন কান্না ও রাগ মিশ্রিত গলায় বলল, তুই আমার বংশের প্রদীপ নিভিয়ে ফেলেছিস কুত্তার বাচ্চা। এবার তোকে খুদ আজরাইল এসেও বাঁচাতে পারবে না। সবাই শুভর দিকে বন্দুক তাক করে দাঁড়ালো, কিন্তু শুভ কি জিনিস তা হয়তো এরা ভুলে গিয়েছে। শুভ হলো এমন এক হিংস্র জানোয়ার যার প্রতিটা কদমে বুলেটের থেকেও দ্বিগুণ গতিতে চলে। শুভর হাতে উঠে এলো এক পিও চাইনিজ কুড়াল। সে প্রথমে তার পাশে দাঁড়িয়ে থাকা কয়েকজনের হাত কেটে শূন্যে ভাসিয়ে দিল চোখের পলকেই। তারপরেই তার পেছনে থাকা কয়েকজনের গলায় স্লাইস দিল। মুহূর্তেই মধ্যে সবুজে ঘেরা জঙ্গলটা রক্তিম হয়ে গেল। শুভর রক্তে ভেজা শরীর আর শক্ত করে ধরে থাকা রক্তের লাল কুড়াল হাতে ধরে গোল্ডেন ড্রাগনের সামনে এসে দাঁড়ালো। ওর শরীরটা থেকে রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে, কিন্তু এই রক্ত ওর না, বরং গোটা 30 কিছু বেজন্মার। কষ্ট পেয়ে কি লাভ? তুই বরং খুশি হয়ে যা। তোকে এখন তোর ছেলের কাছেই পাঠিয়ে দিব। শুভ কুড়াল উঠে কোপ দেওয়ার জন্য প্রস্তুত। আচমকা পেছন থেকে একটি গুলি এসে শুভর পিঠে বিঁধল। শুভ ধাক্কা সামলাতে না পেরে গোল্ডেন ড্রাগনের দিকে এগিয়ে যায়। গোল্ডেন ড্রাগন সর্বোচ্চ শক্তিতে শুভর বুকে ঘুষি মারে। শুভ কয়েক ফুট উড়ে গিয়ে মাটিতে পড়ে। শুভ ক্লান্ত দৃষ্টিতে দেখে একজন মহিলা বন্দুক হাতে দাঁড়িয়ে তার দিকে আসছে। যত এগিয়ে আসছে ততই তার মুখ পরিষ্কার হচ্ছে। মহিলাটির চেহারা শুভ চোখে সম্পূর্ণ দৃশ্যমান হওয়ার পর শুভর দুনিয়ায় যেন পাল্টে গেল। নাদিয়া তাসনিম ওরফে শুভর মাও গোল্ডেন ড্রাগনের দলে। মা! গোল্ডেন ড্রাগন এসে বিদ্যুতের গতিতে শুভর বুকে লাথি মারে। শুভ আরো কয়েক কদম পিছিয়ে গিয়ে পড়ে। কার মা? কিসের মা? আমার একটা মাত্রই ছেলে আছে, আর ওর নাম রকি। নাদিয়া তাসনিম গোল্ডেন ড্রাগনের বুকে কান্নায় ভেঙে পড়ে। তুই একটি মাকে তার ছেলের কাঁথা মাথা দেখিয়েছিস? তোকে আমি ছাড়বো না। কিন্তু কেন মা? কেন করলে এসব? আমি তোর মা নই। তুই হলি তোর বাবার অবৈধ সন্তান, বুঝলি? আমি তোর বাবাকে বিয়ে করেছিলাম আর কোম্পানির আর টাকার লোভে, কিন্তু সে কখনোই আমাকে তার ব্যবসার পার্টনার বানাতে রাজি হয়নি। পরবর্তীতে তোর বাবাকে ডিভোর্স দিয়ে আমি গোল্ডেন ড্রাগনের সাথে বেরিয়ে পড়ি। আমার দরকার ছিল অফুরন্ত টাকার ক্ষমতা,
যা তোর বাবার সাথে থাকলে জীবনেও পেতাম না। এত বছর পর ফিরে আসলাম যখন দেখলাম তোর বাবার কোম্পানি দেশে ও বিদেশে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে আর আমাদের কাজেও বাধা সৃষ্টি করছে। আবার তোর বাবাকে প্রেমের জালে ফেলতে চেয়েছিলাম, কিন্তু এবার সে আমাকে অস্বীকার করে, তাই জোর করেই তোর বাবার থেকে কোম্পানিটা ছিনিয়ে নিয়েছিলাম। কিন্তু তুই এত বছর পর আদর্শ ছেলের মতো এসে তোর বাবার ব্যবসাকে বাঁচিয়ে নিয়েছিস, কিন্তু কি লাভ হলো? শেষমেশ তো কোম্পানির কাগজ আমার হাতেই দিলি তুই। আর এখন যখন আমরা আমাদের লক্ষ্য চরম পর্যায়ে ছিলাম, তুই আবার এসে সবকিছু নষ্ট করে দিলি। আমার একমাত্র ছেলে রকিকে মেরে ফেললি তুই, হারামজাদা। শুধু শুধু শুনে যাচ্ছিল। তোর চোখের কোণে পানি জমে গিয়েছে। নাদিয়া তাসনিম বন্দুক তাকলো শুভর দিকে। যেই টিকার টানবে অমনি তানিশা গাছের উপর থেকে স্নাইপার দিয়ে গুলি ছুড়ল। এক গুলিতেই নাদিয়ার কপাল এফর ওফর হলো। গোল্ডেন ড্রাগন কিছু বুঝে ওঠার আগেই শুভ চাইনিজ বলটা শক্ত করে ধরে এক লাফ দিয়ে গোল্ডেন ড্রাগনের মাথা থেকে শরীর আলাদা করে ফেল। শুভ ক্লান্ত সৈনিক নাদিয়া ও গোল্ডেন ড্রাগনের লাশের দিকে তাকিয়ে বলল, শত্রু আমার যত কাছেরই হোক না কেন, আজরাইল হয়ে তার জান কবজ করব আমি। শুভ তানিশার কাঁধে ভর দিয়ে হাঁটতে লাগলো নতুন দিগন্তের উদ্দেশ্যে। তাদের এবার অনেক কাজ, তাদের নতুন জীবন, নতুন সংসার শুরু করার সময় এবার। তবে যখনই মাফিয়া ওয়ার্ল্ড মাথাচাড়া দিয়ে উঠবে, দেশকে গ্রাস করতে যাবে, ঠিক তখনই দুনিয়ার শেষ প্রান্ত থেকে ব্ল্যাক ড্রাগন ও লেডি মাফিয়া কুইন আসবে নিজের দেশকে রক্ষা করতে। দেশের প্রশাসন এখনো ব্ল্যাক ড্রাগন ও লেডি মাফিয়া কুইনকে খুঁজছে, কিন্তু তারা দুজনে কোথায় আছে কেউ জানে না। তবে সবাই জানে দেশ বিপদে পড়লেই ওরা সুনামি হয়ে আসবে আর রক্তের বন্যা বইয়ে ফেলবে শহরটাতে। তো হ্যালো বন্ধুরা, গল্পটা কেমন হয়েছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন মাফিয়া এবং রহস্যময় গল্প পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।